আসসালামু আলাইকুম। জেলন্স একাডেমির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় হিসাব নিয়ে আলোচনা করব। আমরা জানব হিসাব কয় প্রকার বা হিসাবকে কয় ভাগে ভাগ করছে। এই হিসাবগুলোর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা। আধুনিক পদ্ধতিতে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ হিসাব হচ্ছে 5 প্রকার আধুনিক পদ্ধতিতে। এই যে 5 ভাগে ভাগ করছে: সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব এবং হচ্ছে ব্যয় হিসাব। তাহলে আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করছে? 5 ভাগে। সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব এবং হচ্ছে ব্যয় হিসাব। আচ্ছা, এরপর আমরা আরও যদি জানতে যাই, এই যে একটু আগে সম্পদ হিসাব, দায় হিসাব বলছি না, এই যে হিসাবগুলো আমরা এখন বিস্তারিত জানব। এই যে সম্পদ হিসাব, যাকে অ্যাসেটস বলে আর কি। সম্পদ মানে কি? এই যে হাতে নগদ, ব্যাংক জমা, সমহনী মজুত পণ্য, এগুলো সবগুলো সম্পদ। আমরা একটু করে জানার চেষ্টা করব। স্যার, হাতে নগদ মানে কি? হাতে নগদ মানে হচ্ছে আমার কাছে টাকা আছে। যে আমার কাছে নগদ টাকা আছে, এই নগদ টাকা সম্পদ না? অবশ্যই সম্পদ। এরপর হচ্ছে ব্যাংক জমা। ব্যাংক জমা মানে আমার টাকা ব্যাংকে আছে। তা আমার টাকা যখন ব্যাংকে আছে, এগুলো আমার জন্য সম্পদ, কারণ এটাগুলো তো আমার। এরপর হচ্ছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য মানে হচ্ছে বছরের শেষে কিছু পণ্য থেকে যাওয়া, মানে হচ্ছে মজুত টাকা, এগুলো হচ্ছে সমাপনী মজুত পণ্য। এরপর হচ্ছে দানাদার, খুব গুরুত্বপূর্ণ, দানাদার হিসাব বা প্রাপ্য হিসাব। এই যে দানাদার বা প্রাপ্য হিসাব, এগুলো সব দুইটাই একই ধরনের। স্যার, দেনাদার হিসাব মানে কি? আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই, সেটাকে দেনাদার বলে। আচ্ছা, আমি আমার এক বন্ধু থেকে 100 টাকা পাচ্ছি, এটা আমার জন্য হচ্ছে দেনাদার। আর আমার কাছ থেকে যদি কেউ পাই, এটাকে পাওনাদার বলে, মানে দায়। তাহলে আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই, সেটাকে কি বলে? দেনাদার বলে। দেনাদার এটা কি? এটা সম্পদ। দেনাদার এটা কি? সম্পদ। আচ্ছা, এবার এটা একটু চলতি সম্পদ। স্যার, প্রাপ্য হিসাব মানে কি? সেম একই কথা। আগে ব্রিটিশরা হচ্ছে দেনাদার বলতো, এখন আধুনিকরা ওইটাকে প্রাপ্য হিসাব বলে, মানে হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং হচ্ছে প্রাপ্য হিসাব বলে। তার মানে দানাদার যে কথা, প্রাপ্য হিসাব একই কথা। এরপর হচ্ছে প্রাপ্য বিল, যন্ত্রপাতি, আসবাবপত্র, দালানকোঠা, এগুলো সবগুলো সম্পদ। আচ্ছা, এরপর হচ্ছে ডেলিভারি ভ্যান, বিনিয়োগ, লগ্নি, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, অগ্রিম ব্যয়সমূহ। আমি যদি অগ্রিম কোনো খরচ করি, এটা আমার জন্য হচ্ছে সম্পদ। আমি মনে করো একটা বাসা ভাড়ায় থাকি, ওইখানে হচ্ছে 1 বছরের টাকা অ্যাডভান্স দিয়ে ফেলছি। তা আমি যে 1 বছরের টাকা অ্যাডভান্স দিলাম, এটা আমার জন্য সম্পদ না? এটি অগ্রিম ব্যয় হচ্ছে সম্পদ। আচ্ছা, তাহলে আমরা সম্পদগুলো বুঝছি। আর এটা হচ্ছে বকেয়া আয়। স্যার, বকেয়া আয়টা কীরকম? এটা অনেকজন মনে করে দায়, সাবধান। স্যার, বকেয়া আয়টা কীরকম? যে অগ্রিম ব্যয় তো বলছি, আমি একটা বাসায় থাকি, অ্যাডভান্স 1 বছরের টাকা দিয়ে দিলাম, তাহলে আমাকে ওনারা 1 বছর টাকার জন্য বাধ্য, এটা আমার জন্য সম্পদ। স্যার, বকেয়া এটা কীরকম? মনে করো তুমি একটা ছোটো বাচ্চা পড়াও, তো তুমি যে ছোটো বাচ্চা পড়াও, ওইখান থেকে প্রত্যেক মাসে 2000 টাকা করে পাও। তো তুমি তো মনে করো পড়াচ্ছ, তোমাকে 3 মাস ধরে টাকা দেয় নাই, তোমাকে 3 মাস ধরে দিচ্ছে না, টাকা দিচ্ছে না, তাহলে তুমি ওর থেকে টাকাটা পাচ্ছ না। তুমি যে এখান থেকে টাকা পাও, এটা তোমার জন্য আয় না? তো 3 মাস ধরে যখন পাও নাই, তো আয়টা বকেয়া আছে না, মানে হচ্ছে বকেয়া আয়। তো আয় যদি বকেয়া থাকে, এটা তোমার জন্য হচ্ছে সম্পদ। কি বকেয়া থাকলে? আয় বকেয়া থাকলে। মনে রাখবা, আয় যদি কি থাকে, বকেয়া থাকে, এটা তোমার জন্য হচ্ছে কি? সম্পদ।
আমরা মুখস্থ করবো না, বোঝার চেষ্টা করব। আবার বলি, তুমি একটা ছোটো বাচ্চা পড়াও, তো 3 মাস ধরে তোমাকে টাকা দেয় নাই, তার মানে তুমি ওনার থেকে টাকা পাচ্ছ। তো তুমি যে পড়ায় যে টাকা পাও, ওটা তোমার জন্য আয় না? তো আয়টা তো বকেয়া আছে, তো আয় যদি বকেয়া থাকে সেটা হচ্ছে সম্পদ। আচ্ছা, এবার দায়সমূহ। পাওনাদার, একটু আগে বলছিলাম। স্যার পাওনাদার মানে কি? আমার কাছ থেকে কেউ যদি কিছু পায় এটাকে পাওনাদার বলে। মনে করো আমি এখন আমার এলাকা থেকে পটিয়া যাচ্ছি, তো আমি যে পটিয়া যাচ্ছি তখন কোনো কারণে আমার বাংতি টাকা নাই, তা আমি ড্রাইভার আঙ্কেলকে বলছি আমি আপনাকে কালকে দিব, উনি আমার পরিচিত, তবে আমার থেকে টাকা পাচ্ছেন উনি। তা আমার কাছ থেকে যদি কেউ কিছু পায় এটাকে পাওনাদার বলে। পাওনাদার মানে কি? দায়। প্রদেয়, সেম একই কথা। আগেকার দিনে পাওনাদার বলতো, মানে ব্রিটিশরা আমেরিকানরা প্রদেয় বলে। পাওনাদার যে জিনিস, প্রদেয় একই জিনিস। আচ্ছা, প্রদেয় বিল বলছি। ব্যাংক জমাতিরিক্ত। স্যার ব্যাংক জমাতিরিক্ত মানে কি? মনে করো আমার ব্যাংকে টাকা আছে 20,000, আমি টাকা তুললাম 30,000, ছিল 20, তুলছি 30, কত বেশি তুলছি? 10,000 বেশি তুলছি। এই যে 10,000 বেশি তুললাম, আমার থেকে টাকা পাচ্ছে না ব্যাংক, এটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত। এবং হচ্ছে প্রদেয় লভ্যাংশ, অনুপার্জিত সেবায়, ঋণ, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, প্রদেয় বন্ড, এই যেগুলো আসলে এতগুলো আপনাদের দরকার নাই। এখানে আপনার প্রয়োজন হচ্ছে পাওনাদার, প্রদেয়, ব্যাংক জমাতিরিক্ত, আর এটা হচ্ছে অনুপার্জিত সেবায়, এগুলো জাস্ট। আরটা হচ্ছে ঋণ, বন্ধকি ঋণ, এটাই দরকার। আরটা হচ্ছে অগ্রিম আয়। স্যার অনুপার্জিত আয় মানে কি? অনুপার্জিত আয় মানে হচ্ছে কাজ করার আগে টাকা নিয়ে নেওয়া। তুমি কাউকে কোনো একটা কাজ করে দিবা বলছো, এটা বলে ওর থেকে তুমি অ্যাডভান্স টাকা নিয়ে ফেলছো, এটাকে বলা হয় অনুপার্জিত আয়, মানে কাজ করার আগে টাকা নেওয়া। আচ্ছা, এরপর হচ্ছে বন্ধকি ঋণ। স্যার বন্ধকি ঋণ মানে কি? তুমি একটা জায়গা বন্ধক রাখছো, তার বিনিময়ে কিছু ঋণ নিছো, এটা হচ্ছে বন্ধকি ঋণ। এবং হচ্ছে বকেয়া ব্যয়। কোনো খরচ যদি বকেয়া থাকে, তোমার কোনো একটা খরচ যদি কি থাকে, বকেয়া থাকে, তুমি দোকান থেকে একটা 5 টাকা দিয়ে কলম নিছো, দোকান থেকে তুমি টাকাটা দাও নাই, পরে দিবা, তো তোমার খরচটা বকেয়া না? খরচ যদি বকেয়া থাকে সেটা হচ্ছে দায়। এবং হচ্ছে অগ্রিম আয়, একটু আগে বলছি কাজ করার আগে টাকা নিয়ে নাও, এটা হচ্ছে অনুপার্জিত আয়। অগ্রিম আয় মানে কোনো একটা কাজ করে দাও নাই কিন্তু তুমি টাকা নিয়ে ফেলছো, এটাকে বলা হয় অগ্রিম আয়, এটাও তোমার জন্য হচ্ছে দায়। তাহলে আমরা সম্পদ জানছি, দায় জানছি। এবার হচ্ছে মালিকানা সত্ত্ব। মূলধন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। এই যেগুলো হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ হচ্ছে কি? মূলধন, সাধারণ সঞ্চিতি, মূলধন সঞ্চিতি, সংরক্ষিত মুনাফা বা জমাকৃত মুনাফা। আমরা এত কথা আমাদের দরকার নাই, আমরা জানবো মালিকানা সত্ত্ব মানে হচ্ছে মূলধন, মূলধন মানে মালিকানা সত্ত্ব। আমরা জাস্ট এই জিনিসটা জানলে হবে। আমাদের এরপর বলছে কি আয় হিসাব এবং হচ্ছে ব্যয় হিসাব। আমাদের প্রশ্নে কিছু আয় এবং হচ্ছে ব্যয়। স্যার আয় মানে কি? আমি সহজ করে বলতে চাই, আমি আমার এই মার্কারটা বিক্রি করলাম। আচ্ছা, আমি যদি বিক্রি করি, আমি এর বিনিময়ে টাকা পাবো না? তা আমি যে টাকা পাচ্ছি এটা আমার জন্য হচ্ছে আয়, এটা আমার জন্য কি? আয়। স্যার ব্যয় কি? মনে করো আমি এই কলমটা নিলাম, কলম না বা যে কোনো একটা জিনিস, আমি একটা খাতা নিলাম দোকান থেকে, তাহলে আমি যখন খাতা নিছি তখন আমার টাকা আসছে না গেছে? গেছে। এটা হচ্ছে আমার জন্য ব্যয়। তার মানে বিক্রি করলে আয় হয়, আর ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। এখানে আরও অনেক ধরনের আয় আছে, জাস্ট আমরা আয় মানে এটাই জানবো, কোনো একটা জিনিস বিক্রি করছি, তার বিনিময়ে টাকা পাইছি, এটা আমার জন্য হচ্ছে আয়। আর আমার আমার কাছ থেকে টাকা চলে গেছে, এটা হচ্ছে ব্যয়। আচ্ছা আমরা তাহলে আয়গুলো জানছি। তাহলে বিক্রয় করলে কি হয়? আয় হয়, আর ক্রয় করলে হচ্ছে ব্যয় হয়। আচ্ছা, এটা হচ্ছে আমার লেখা অ্যাকাউন্টিং ম্যাজিক একটা বই, অর্থাৎ ক্লাসে যা করাই সবগুলো আমার এই বই থেকে করা হয়। তোমাদের যদি প্রয়োজন হয় বইটা নিবা, এই বইয়ের দাম মাত্র হচ্ছে 190 টাকা। তোমরা যারা বইটা নিতে চাও আমার সাথে আমার এই নাম্বারে যোগাযোগ করবা, এই যে এখানে নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ বইটা পেয়ে যাবো। আর কেউ যদি বই নিতে না চাও, জাস্ট পিডিএফটাও প্রয়োজন হয়,
ফ্রিতে চাইলে পিডিএফটা নিতে পারবো। মানে হচ্ছে আমার সম্পূর্ণ বইয়ের পিডিএফ আমার স্টুডেন্টের জন্য একদম ফ্রি। আচ্ছা, এরপর অন্য গুরুত্বপূর্ণ তথ্য বলি, আমাদের আরও কিছু তথ্য দিছে। প্রচারণা ও প্রচারের জন্য যে কোনো মাধ্যমে অর্থ ব্যয় করা হচ্ছে বিজ্ঞাপন। এক কথা হচ্ছে আমরা আমাদের কোচিংয়ের বিভিন্ন রকম লিফলেট দিই না বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে বিজ্ঞাপন। আমরা যখন খবর দেখি হঠাৎ করে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চলে আসে বিভিন্ন জিনিসের, এগুলো হচ্ছে বিজ্ঞাপন। অর্থাৎ প্রচারণার জন্য যে অর্থ ব্যয় হয় এগুলো হচ্ছে কি বিজ্ঞাপন। দানাদার হতে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য কিছু ছাড় দেওয়া হলে তাকে বাট্টা বলে। কি বাট্টা? প্রদত্ত বাট্টা। মনে করো আমি একজন থেকে 20,000 টাকা পাচ্ছি, তো ও আমাকে টাকাটা দিচ্ছে না, আমি ওরে বলছি তুমি আমাকে 12,000 টাকা দাও, তো পেতাম 20,000, নিচে 12,000, নিয়ে নাই 8,000। এই যে 8,000 টাকা নিয়ে নাই, এটা হচ্ছে বাট্টা। প্রশ্ন হচ্ছে কি বাট্টা? এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। এই যে দেনাদার হতে পাওনা টাকা, বুঝে আমি টাকা পাচ্ছি দ্রুত আদায়ের জন্য, মানে ওই টাকাটা তাড়াতাড়ি আদায় করার জন্য কিছু ছাড় দেওয়া হয়। আমি 20,000 টাকা পেতাম, বলছি 12,000 দাও, আমি 8,000 টাকা ছাড় দিছি না, এই যে কিছু ছাড় দেওয়া হয় বা ছাড় দিলে তাকে বলে প্রদত্ত বাট্টা। আচ্ছা, এবার আমরা বিষয়টা বুঝছি আশা করি। আমি আবার একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আমি একজন থেকে 20,000 টাকা পাই, তো আমি ওরে বলছি তুমি আমাকে 12,000 টাকা দাও, ও টাকা দিচ্ছে না। আজকে বলছি দিলে 12,000 টাকা দিলে হবে, পেতাম 20,000, এই মুহূর্তে নিচে হচ্ছে 12,000, নিয়ে নাই 8,000। এই যে 8,000 টাকা নিয়ে নাই, ওইটা হচ্ছে বাট্টা। প্রশ্ন হচ্ছে কি বাট্টা? এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। এটা কি বাট্টা? এটা হচ্ছে কি? আচ্ছা, এটা হচ্ছে কি বাট্টা? এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। আচ্ছা, আমরা জানলাম মানে দানাদার থেকে টাকা আদায় করার সময় যেই কম টাকা নেওয়া হয় এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। এবং হচ্ছে প্রাপ্ত বাট্টা মানে কি? মনে করো আমার কাছ থেকে কোনো একজন মানুষ 50 টাকা পায়, কোনো এক বন্ধু, তো আমি ওকে টাকাটা দিচ্ছি না, ঘুরাচ্ছি দিব দিব বলে, তো আমারে বলতেছে তুই যদি আমার এখন টাকা দিস 40 টাকা দিলে হবে। তাহলে টাকা পেতো কত? 50, দিছি কত? 40, দিনে কত? 10। এই 10 টাকা আমার কাছে রয়ে গেছে না, এটা আমার কাছে রয়ে গেছে, এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। তাহলে একটা হচ্ছে প্রদত্ত, একটা হচ্ছে প্রাপ্ত। তোমরা যদি এগুলো না বুঝো, বাট্টা নিয়ে কিন্তু আমার একটা ডিটেলস এর আগে যে ক্লাসটা করছিলাম, আশা করি দ্বিতীয় অধ্যায় লেনদেনের মধ্যে বাট্টার বিষয়টি বিস্তারিত আলোচনা করছিলাম আমি। আচ্ছা, তাহলে আমরা বুঝছি বিষয়টা। কাগজ, কলম, পেন্সিল, ফাইল, কভার ইত্যাদি ক্রয় করা হলে লিপিবদ্ধ করতে হয় মণিহারি হিসেবে। এক কথা হচ্ছে কাগজ, কলম এগুলো হচ্ছে মণিহারি। ঘড়ি, ক্যালকুলেটর, স্টেপলার, পেপারওয়েট এগুলো হচ্ছে অফিস সাপ্লাইস। আর এসি, টিভি, ফটোকপি মেশিন এগুলো হচ্ছে অফিস সরঞ্জাম। তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমি দ্বিতীয় ক্লাস লেনদেন অধ্যে আলোচনা করছি, তাও আবার এখানে আনছি। কাগজ, কলম, পেন্সিল এগুলো কি? মণিহারি। ঘড়ি, ক্যালকুলেটর, স্টেপলার, পেপারওয়েট এগুলো হচ্ছে কি? অফিস সাপ্লাইস। কম্পিউটার, কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার, টিভি এগুলো সবগুলো কি? অফিস সরঞ্জাম। আমার মনে হয় এই জায়গা থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তথ্যগুলো। আচ্ছা, এরপর আসছে বিপরীত বা প্রতি হিসাব। আসলে এই জিনিসটা তোমাদের দরকার নাই, এটা বড় ক্লাসে আসে এসিতে, আমার মনে হয় না এটা প্রয়োজন। তারপর আমি একটু করে শর্টকাট দিয়ে বলি, মানে হচ্ছে বিপরীত সম্পদ, বিপরীত আয়, বিপরীত ব্যয়, বিপরীত দায়। আসলে এগুলা এসিসিতেও কম আসে, এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে। আমরা বিষয়টা আলোচনা না করি কারণ এটা আপনাদের প্রয়োজন নাই। আর আপনাদের যদি এই বিষয়টা জানতে ইচ্ছা হয়, আমি এসিসির যে ক্লাস দিই ওইখানে দৃশ্যমান ও দৃশ্যমান নামে একটা অধ্যায় আছে, ওইখানে গিয়ে চাইলে করতে পারবা। আশা করি এগুলো প্রয়োজন হবে না, ওই জন্য আমি আর আলোচনা করতেছি না। আচ্ছা,
তোমরা যারা হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্স বইয়ের ডিটেলস সবগুলো ক্লাস সিকোয়েন্স আকারে পেতে চাও, তোমরা হচ্ছে আমার এই অনলাইন কোর্সে ভর্তি হবা। আমাদের কোর্স ফি ছিল 2000 টাকা। সবার কথা চিন্তা করে কোর্স ফি নিয়ে আসছি মাত্র 499 টাকা। মানে মাত্র 499 টাকা একবার দিয়ে তুমি একদম পরীক্ষার আগের দিন মতো পড়তে পারবা অনলাইন কোর্সে এবং সবগুলো ক্লাস পাবে ইনশাল্লাহ।